আজ এই বিজ্ঞানের যুগেও মানুষ এখনও অন্ধবিশ্বাস আর কালো জাদুর ওপর নির্ভর করে। এমন এক ব্যক্তির কাহিনী আজ শোনাতে চলেছি, যে কালো জাদুর জন্য নিজ পরিবারকে বলি দিতেও কুণ্ঠাবোধ করে না। চলুন তাহলে শুনে আসি সেই ভয়ঙ্কর রহস্যময় হানি মুভির গল্প। মুভির শুরুতে আমরা দেখি জঙ্গলের একপাশে পাহাড়ের গুহার ভিতরে কিছু লোকজন কালো শক্তির পূজা করছিল। পূজারী একজনের মাথায় পাথর দিয়ে আঘাত করে আর সেই রক্ত দেবতাকে উৎসর্গ করে। মানুষ তার অপরিণীয় ইচ্ছাগুলো পূরণের আশায় অশুভ শক্তি লাভের জন্য নানান দেবতার পূজা বেছে নেয়। এদের পূজার ধরনগুলো খুব ভয়ঙ্কর আর রক্তপিপাসু হয়। এরপরে সিন বর্তমানে চলে আসে। সারা শরীরে তার রক্ত। এর নাম ললিতা। পাশেই দাঁড়িয়ে আছে তার মেয়ে মীরা। মীরা বলছে, আম্মু, হানি কোথায়? হানিকে কোথাও দেখতে পাচ্ছি না। কে এই হানি? চলুন জেনে আসি রহস্যময় হানির কাহিনী। 2013 সাল। অফিসে একজনকে সবাই মারছে, কিন্তু কেন? এর নাম আনন্দ। অফিসে কালো জাদুর জিনিসপত্র পাওয়ার জন্য তাকে মেরে অফিস থেকে বের করে দেয়। আনন্দ বাড়িতে আসলে ললিতা বলে, কি হয়েছে তোমার? আর কে মেরেছে তোমাকে? আনন্দ, চলো হসপিটালে যাই, অনেক রক্ত বের হচ্ছে তোমার। আনন্দ বলে, আমার চাকরি চলে গেছে। সব এই মেয়ের জন্য হচ্ছে। যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে সবকিছুই খারাপ হচ্ছে। কথা শোনা মাত্রই ললিতা বলে, আগে নিজেকে শুধরাও, আর সত্যি করে বলো তো তুমি কি করেছো? বাচ্চার উপর দোষ দেওয়া বন্ধ করো। আনন্দ ললিতার কথায় কান্না দিয়ে কালো জাদুর দেবতার পূজা করতে বসে। এরপরে কয়েক বছর কেটে যায়। আনন্দ কালো জাদুই পারদর্শী হয়ে ওঠে। আনন্দ বাড়িতে আসলে ললিতা বলে, বাড়িওয়ালা ভাড়া নিতে এসেছিল, 6 মাসের ভাড়া বাকি আছে, আমার কাছে কোনো টাকা নেই। আনন্দ, তুমি কোনো চাকরি খোঁজো, আমার পক্ষে একার এই সংসার চালানো সম্ভব হচ্ছে না। আনন্দ বলে, দেবী মায়ের প্রসন্ন হওয়ার আর বেশি দেরি নেই, এরপর আমরা কোটিপতি হয়ে যাব। এখন স্কুল ফি দেওয়া যাবে না। ললিতা বলে, আমার কোটিপতি হওয়ার দরকার নেই, তোমার ফালতু পূজার জন্য আমার কাছে থেকে টাকা চাওয়া বন্ধ করো, আর নইলে নিজে ইনকাম করে পূজা করো। কথা বলা মাত্রই আনন্দ ললিতাকে মারে আর বলে, তোর চাকরির গরম দেখানো বন্ধ কর, তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। ললিতা বলে, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি, আর তুমি এই প্রতিদান দিছ? এমন সময় বাইরে শোরগোল শুরু হলে আনন্দ বাইরে গিয়ে দেখে মহল্লার সবাই তার পূজায় বিরক্ত হয়ে বাড়ির মালিককে তাদের বের করে দিতে বলছে। বাড়ির মালিক বলে, বাড়ি ভাড়া দেওয়া লাগবে না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে এলাকার লোকজন তোমাকে বের করে দিবে, তখন আমি কিছুই করতে পারবো না। আনন্দ তার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ললিতা ও তার মেয়ে মীরাকে সাথে নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির উপর থেকে গানের সুর শুনতে পেয়ে মীরা বলে, মা, গান শুনতে পাচ্ছ? আমিও যদি এত সুন্দর করে গান করতে পারতাম। ললিতা বলে, তুমি গান শিখবা? ঠিক আছে, চলো। ললিতা মীরাকে ফ্ল্যাটের ওপরে নিয়ে গেলে একজন বেরিয়ে আসলে ললিতা বলে, কে গান গাইছে? সে বলে, আমার মেয়ে বিদ্যা, সারদা বিদ্যালয়ে মিউজিক টিচার হিসেবে জয়েন করবে। বিদ্যা বলে, কে বাবা? আমাদের নিচের ফ্ল্যাটে থাকে। আমি ললিতা, সারদা বিদ্যালয়ে সায়েন্স পড়াই। বিদ্যা বলে, ভিতরে আসুন। ললিতা বলে, আপনি খুব সুন্দর গান করেন, আমার মেয়েও গান শিখতে চাই, আপনি ওকে শিখাবেন? বিদ্যা বলে, তুমি গান শিখতে চাও? আমার সময় নেই, কিন্তু আমি মীরাকে গান শিখাবো। ললিতা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যাই। বিদ্যা বলে, বসেন। না, ঠিক আছে, মীরার বাবা টেনশন করবে। কি করে মীরার বাবা? ললিতা বলে, ট্রেডিং করে, বাড়িতেই। ও আচ্ছা। এরপরে সিন আনন্দের কাছে আসলে আমরা দেখি আনন্দ তন্ত্র মন্ত্র সাধন করছে। ঘড়িতে রাত 1টা। সারাঙ্গাপানি আনন্দকে বলছে, আমি পূজার সবকিছু রেডি করে ফেলেছি, আমাদেরকে খুব তাড়াতাড়ি বের হতে হবে। আনন্দ বলে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বউকে রাজি করতে হবে। সারাঙ্গাপানি বলে, যা করবা করো, আমরা যদি সফল হতে পারি তবে টাকার কমতি হবে না। আনন্দ বলে, আমার মেয়ের যদি কিছু হয়? সারাঙ্গাপানি বলে, কিছু হবে না, এর জন্যই তো আমি তোমাকে বেছে নিয়েছি। তাই বলে তারা অশুভ শক্তির পূজা শুরু করে। আর এদিকে ললিতা তাদের সকল কাজকর্ম দেখে নেয়। পূজা শেষ হলে আনন্দ ললিতাকে বলে, তুমি এখানে কি করছো? ললিতা বলে, সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করব, ওই লোক কে, আর তোমরা কি করতে চাচ্ছ? আনন্দ বলে, তুমি সব দেখে নিয়েছো, সব শুনতেও পেয়েছি। তুমি মীরার সাথে কি করতে চাচ্ছ? তুমি কাজ করবা না, করো না, কিন্তু এসব কালো জাদু বন্ধ করো। আনন্দ ললিতাকে বলে, চুপ কর, সবাই শুনতে পাবে। কথা বলতে আনন্দ ললিতাকে মারতে থাকে, আর মীরা দাঁড়িয়ে থেকে কান্না করছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠলে আনন্দ ললিতাকে চুপ করতে বলে আর গেট খুলে দেয়। তখন আমরা দেখি বিদ্যা টিচার ও তার বাবা এসেছে। তারা বলে, কি হয়েছে? অনেক শোরগোল শুনে আমরা এসেছি। ললিতাকে কান্না করতে দেখে তারা সবকিছুই বুঝে যায়। আনন্দ বলে, এটা আমাদের পারিবারিক বিষয়, আপনি এখন যেতে পারেন। বিদ্যার বাবা বলে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতেই পারে, কিন্তু এসব করা ভালো না, সংসারে অমঙ্গল হয়। মীরা আজ আমাদের কাছে থাকবে। পরদিন স্কুলে মীরা তার মাকে বলে, তুমি আর বাবা কখনো ঝগড়া করো না প্লিজ।
আর যদি করো তবে বিদ্যা ম্যাডামের কাছে আমাকে পাঠিও না। ললিতা বলে, কেন? তখন মীরা বলে, আঙ্কেল খুব খারাপ, রাতে আমাকে খারাপভাবে টাচ করে। ললিতা মীরাকে বলে, আমি আর কখনো তোমাকে ওখানে পাঠাবো না, আর আমরা ঝগড়া করব না। রাতে আনন্দ ছাদে মদ খাচ্ছিল। ললিতা আনন্দকে বলে, আমাদের মেয়ে বড় হচ্ছে, এখন আমাদের ঝগড়া করা ঠিক না। মীরারও তো ভবিষ্যৎ আছে, তাই না? আনন্দ বলে, আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাদেরকে খুশি করতে পারিনি, আমার একটা জরুরি কাজ আছে। ললিতা বলে, কি কাজ বলো? আমি মীরার জন্য সবকিছু করতে রাজি আছি। আনন্দ বলে, আমি 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, সেখান থেকে এসে আমি তোমার সাথে কথা বলবো, আমাদের জীবন বদলে যাবে, আমরা অনেক বড়লোক হয়ে যাব। তুমি 10 দিনের জন্য মীরাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। ললিতা বলে, গুরুজির আশ্রমে যেয়ে ঘুরে আসবো? আনন্দ বলে, যাও। পরদিন ললিতা মীরাকে সাথে নিয়ে আশ্রমে যায়। একজন এসে তাদেরকে রিসিভ করে ও থাকার জন্য রুম দেখিয়ে দেয়। আর এদিকে সারাঙ্গাপানি রাতের অন্ধকারে একজনের সঙ্গে আনন্দর পরিচয় করিয়ে দেয় ও তাকে টাকা দেয়। আর এদিকে ললিতা মীরাকে খুঁজতে থাকে। ও একজনকে জিজ্ঞেস করলে সে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আচারিজির সঙ্গে ওদিকে আছে। ললিতা বলে, মীরা, তুমি না বলে কেন চলে এসেছ? আচারিজি বলে, মীরাকে কেন বকছো? ওর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগছে, আমাকে আঙ্কেল বলে ডাকছে। তোমরা দুইজন খুশি তো নাকি? ললিতা বলে, গুরুজির সাথে দেখা করতে পারলে খুব ভালো লাগতো, গুরুজি একটু অসুস্থ, আমি তোমাদের কথা বলেছি। ললিতা বলে, আপনি এখানেই থাকেন? আর আপনার পরিবার? আচারিজি বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়, 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মা আর বোন মারা যায়, তারপর থেকে আমি এখানেই থাকি, আর তোমরাই আমার পরিবার। ললিতা বলে, চিন্তা করবেন না, আমি আপনার বোন আর মীরা আপনার ভাগ্নি, আমরা সব সময় দেখা করতে আসব। আচার্যজি বলে, মামাকে ভুলো না যেন, ঠিক আছে? গুরুজি বলে, তোমার মেয়ের কুণ্ডলিতে দোষ আছে, সমস্যা আরো বড় হতে যাচ্ছে, তুমি সব সময় এখানে আসবা, আর তোমার মেয়ের খেয়াল রেখো, বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করো। আচার্যজি ও মীরার ভিতরে মামা ভাগ্নের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। 10 দিন পরে আনন্দ আশ্রমে এসে ললিতাকে বলে, আমাদের জন্য অনেক বড় ঘর ঠিক করেছি, কোনো অসুবিধা হবে না। এই প্রথম আনন্দ তার মেয়ে মীরাকে কাছে ডাকলে মীরা খুব খুশি হয়। আচার্যজি মীরার যাওয়ার কথা শুনে মীরার জন্য একটি গিফট এনে মীরাকে দেয় আর বলে, আপনারা চলে যাচ্ছেন, আমি মীরার সাথে মাঝে মাঝে দেখা করতে পারি কি? একথা বললে আনন্দ বলে, পারেন না। আচার্যজি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আনন্দ চলে যাওয়ার সময় আচার্যজির দেওয়া কাঠের পাখিটি ফেলে দেয়। আনন্দ তার পরিবার নিয়ে নতুন বাড়িতে আসে। বাড়ি ও লোকজন দেখে ললিতার কেমন জানি লাগে। রমনা একটি কাপড়ের পুতুল এনে দেয়। তখন সারাঙ্গাপানি পুতুলটি আনন্দকে দিয়ে বলে, এটাকে প্র্যাকটিস করো, রমনা তোমাকে সব শিখিয়ে দেবে। ললিতা বলে, আমি তোমার ভরসাতে এখানে এসেছি, তুমি তো বললে সব ঠিক হয়ে যাবে, তুমি মীরাকে ছেড়ে দাও, মীরা ছোট বাচ্চা, ওর জায়গায় তুমি আমাকে নিয়ে যাও। আনন্দ বলে, এই কাজ শুধু বাচ্চারাই করতে পারবে। ললিতা মীরাকে রেডি করো, আমি কথা দিচ্ছি মীরার কিছু হবে না। তোমার কি মনে হয় আমি মীরাকে ভালোবাসি না? মীরা আমারও মেয়ে। আনন্দ ললিতাকে টাকা দিয়ে বলে, এটা তো শুধু অ্যাডভান্স, এর চাইতে আরো অনেক বেশি টাকা পাবো। টাকা দেখে ললিতা রাজি হয়ে যায়। পরদিন ললিতা মীরাকে রেডি করে দেয় আর বলে, তোমার বাবা যা বলবে তাই করবা, ভয় করবা না। আনন্দ মীরাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতর দিয়ে এক জায়গায় নিয়ে যায়। একজন এসে একটি বস্তা মীরাকে দেয় আর বলে, এটা নাও। বস্তার ভিতরে কিছু একটা নড়ছিল, সেটা দেখে মীরা খুব ভয় পেয়ে যায়। আনন্দ বলে, ভয় করো না, এটা শুধু তোমার জন্য, আর এর জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। লোকটি বলে, বয়স কত? আনন্দ বলে, 11। লোকটি বলে, খুব সাবধানে কাজ করতে হবে, রাস্তায় কোথাও যেন এটা না রাখে। এর পিরিয়ড তো হয়নি নাকি? না। মীরা খুব ভয়ে ভয়ে বস্তাটি নেয়। তখন লোকটি বলে, খুব সাবধান, এখনকার মেয়েদের 10-12 বছর বয়সেই পিরিয়ড হয়ে যায়, এর খেয়াল রাখবেন, নইলে সব বিফলে চলে যাবে। বস্তা নিয়ে বাড়ি আসলে মীরাকে একটা রুমে নিয়ে যায় আনন্দ। মীরা খুব ভয়ে ভয়ে বস্তার মুখ খুলে একটি বিড়াল বের করে। রমনা মীরাকে বলে বিড়ালটি বেঁধে রাখতে। তারপর ওই রুমে রমনা মীরাকে শোবার জায়গা করে দিয়ে রুমের দরজা বন্ধ করে চলে যায়। পরদিন সকালে কিভাবে কাজ করতে হবে আনন্দ মীরাকে শিখিয়ে দেয়। এভাবে কয়েকদিন চলে যায়। হঠাৎ এক রাতে বিড়ালের প্রসব ব্যথা উঠলে বিড়ালের চিল্লাচিল্লি শুনে আনন্দ এসে একটি রশি টাঙ্গায় আর মীরাকে ডেকে বলে, এর পরের কাজ তোমাকেই করতে হবে। মীরা রশিতে ফাঁস আটে। এরপর বিড়ালটি নিয়ে যায়। মীরা বিড়ালটি ফাঁসে আটকে দিয়েই খুব ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। রমনা পুজোতে বসে। জানালার পাশে থেকে সারাঙ্গাপানি বলে, বিড়ালের বাচ্চা হয়েছে? আনন্দ বলে, হ্যাঁ।
4টা হয়েছে, আরও হতে পারে। রক্ত বের হয়েছে। হ্যাঁ, এখনই সময়। জোরে জোরে রশি টানো। আনন্দ রশি টেনে বিড়ালটিকে ফাঁস দিয়ে সেখানেই মেরে ফেলে। এইসব দেখে ললিতা সেখানে অজ্ঞান হয়ে যায়। আনন্দ ললিতাকে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। এরপর রমনা মীরাকে নিয়ে ওই রুমে যায়। মীরা একটা মাটির পাত্র আনে। বিড়ালের রক্ত সেই পাত্রে একটু তুলে লাল কাপড় দিয়ে বাঁধে। রমনা মীরাকে বলে, ওঠো, বাইরে চলো। আরেক ঘরে গিয়ে রমনা মীরাকে সেই রক্ত তাদের দেবতার সামনে রাখতে বলে। মীরা রমনার কথা মতো তাই করে। রমনা বিড়ালের ঘর পরিষ্কার করে। সারাঙ্গাপাণি এসে পুজোয় বসে। সেই রক্ত দিয়ে দেবতার সামনে মন্ত্র পড়ে সেই রক্ত দেবতাকে উৎসর্গ করে। পুজো শেষ হলে মীরা বিড়ালের ঘরে যায়। সে বিড়ালটির দিকে তাকায়। দেখে বিড়ালটি ঝুলন্ত অবস্থায় তার দিকে তাকাচ্ছে। পরদিন সারাঙ্গাপাণি 1 লক্ষে টাকা দেয় আর বলে, আমরা 10 দিন পর আবার যাব। আরেকটি বিড়াল চাই। সারাঙ্গাপাণি দুজনকে দেখিয়ে বলে, এ বিদেশ যেতে চাই। লোকটি বলে, বাচ্চা ঠিক আছে স্যার, যদি মীরার পিরিয়ড হয়ে যায় তখন? আনন্দ বলে, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আগামী 1 বছর মীরার পিরিয়ড হবে না। সারাঙ্গাপাণি আনন্দকে বলে, তোমার স্ত্রী এসব মেনে নিবে? আনন্দ বলে, না, তবে পূজা বন্ধ হবে না, আমি রাজি করে নিব। মীরা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, ললিতা অসুস্থ শরীরে মীরাকে দেখে কান্না করে। আর মীরা বলে, মা, কেঁদো না প্লিজ। আনন্দ রান্নাঘরে রমনাকে দেখে তার কাছে যায় আর বলে, ডাক্তার কখন আসবে? রমনা বলে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রমনা ঔষধ বানিয়ে ললিতার কাছে যায়। ললিতাকে বিছানা থেকে তুলে তার বানানো ঔষধ খাইয়ে দেয়। ললিতা মীরাকে বলে, তোমার মা অসুস্থ, চলো এখান থেকে। ডাক্তার এসে ললিতাকে ইঞ্জেকশন দেয় আর বলে, একে প্রতিদিন ইঞ্জেকশন দিতে হবে, আগামী 24 ঘন্টা এর জ্ঞান ফিরবে না। আনন্দ জড়িবুটি ঔষধের কথা শোনালে ডাক্তার বলে, আর 2 ডোজ খাইয়ে দিবেন, তাহলে আগামী 5 বছর ললিতা মানসিক সক্ষমতা হারিয়ে ফেলবে। ডাক্তার বলে, ইঞ্জেকশন দেওয়ার ফলে ললিতা খুব উচ্ছৃঙ্খল হতে পারে। ললিতাকে সামলানোর জন্য আগে থেকেই তৈরি হয়ে থাকেন। ডাক্তার যাওয়ার কিছুক্ষণ পরেই ললিতা অদ্ভুত আচরণ শুরু করে। মীরা বলে, মাকে দেখতে যাব। রমনা বলে, তোমার মা অসুস্থ, বারবার মাকে জ্বালাতন করো না, যাও এখান থেকে, বলে ললিতার ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। রাতে মীরার ভয়ে ঘুম ভেঙে যায়। দেখে মীরার মতো দেখতে একটি বিড়াল তার দিকে আসছে। মীরা ভয়ে বলে, তুমি কে? তখন সে বলে, আমি তোমার বোন। আমাকে কেন ভয় পাচ্ছ? মীরা বলে, আমার বোন? তাহলে তোমার নাম কি? আমার কোনো নাম নেই। মীরা বলে, আমি তোমাকে একটা নাম দিই। আমি যখন ছোট ছিলাম মা আমায় হানি বলে ডাকতো। তখন বিড়ালের মতো মেয়েটা বলে, আজ থেকে আমার নাম হানি, তাই না? মীরা বলে, হ্যাঁ। হানি মীরাকে বলে, জানো মা কেন অসুস্থ? মীরা বলে, কেন? হানি বলে, মা যতক্ষণ অসুস্থ ওরা ততক্ষণ সহজেই তোমাকে বাইরে নিয়ে যেতে পারবে। মায়ের সাথে দেখা করতে চাও? কিন্তু রমনা আমাকে মায়ের কাছে যেতে দেয় না, দরজায় তালা দিয়ে রাখে। হানি বলে, আমি জানি ওই চাবি কোথায় আছে। ওদিকে রমনা আর আনন্দ পরকীয়ায় লিপ্ত হয়। হানি মীরাকে নিয়ে পূজার ঘর থেকে চাবি আনে। মীরা দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখে তার মা একাই দেয়ালের সাথে কথা বলছে। পরদিন সকালে আনন্দ মীরার কাছে এসে বলে, ডাক্তার আন্টি তোমার সাথে দেখা করতে এসেছে। মীরা বলে, কিন্তু অসুস্থ তো মা, আমায় কেন দেখবে? ডাক্তার বলে, আপনারা বাইরে যান। এ কথা শুনে মীরা খুব ভয় পেয়ে গেলে আনন্দ বলে, মীরা, কাল আমাদের বাইরে যেতে হবে, তাই ডাক্তার আন্টি যা বলে তাই করো। ইঞ্জেকশন দিয়ে রক্ত নিতে গেলে মীরা বাধা দেয়। ডাক্তার মীরাকে এক চড় মারে আর রক্ত নিয়ে নেয়। আনন্দ মীরার কাছে আসলে মীরা বলে, আব্বু, আমি স্কুলে যেতে চাই, মায়ের সাথে থাকতে চাই। আনন্দ বলে, মা অসুস্থ, হাসপাতালে নিতে হবে, তাই কাল প্রার্থনা করতে আমরা বাইরে যাব। মীরা কাঁদতে থাকলে হানি এসে বলে, আমি তোমাকে মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব। মীরা বলে, মা ঠিক হয়ে যাবে তো? হানি বলে, এটা তো আব্বুর উপর নির্ভর করে। মীরা বলে, এ ডাক্তার আন্টি আমার ভালো লাগে না। হানি বলে, এ কোনো ডাক্তার না। পরের দিন আবার একটি বিড়াল আনে। মীরা বিড়ালের রুমে ঘুমাই। এমন সময় হানি আসে। মীরা উঠলে হানি বলে, পাপা তোমাকে স্কুলে যেতে দিবে না। মীরা বলে, পাপা বলেছে মা হাসপাতাল থেকে ফিরলে আমি আবার স্কুলে যাব। হানি বলে, ওরা মাকে হাসপাতালে নিয়ে যাবে না। এ বিড়ালের পর তারা আবার আরেকটি বিড়াল আনবে আর এইসব চলতেই থাকবে। পরদিন সকালে আচার্যজি বিদ্যা ম্যাডামের বাড়িতে আসে। আচার্যজি বলে, ললিতা এখানে থাকে? 1 বছর আগে ওরা চলে গেছে। আমি স্কুলে খোঁজ নিলাম, বলল চাকরি ছেড়ে দিয়েছে। আমি স্কুল থেকে জানলাম ওরা এই কলোনিতে থাকে। বিদ্যা বলে, আমি জানি না ওরা কোথায় গেছে, আমি ফোনও করেছি, ফোন বন্ধ। বিদ্যা বলে, আপনি ললিতার কে? আমি ললিতার ভাইয়ের মতো। এরপর সিন চলে আসে ললিতার কাছে। তারা সবাই মিলে জোর করে ধরে বেঁধে ললিতাকে ইঞ্জেকশন দেয়। পাশেই জানালাতে হানি মীরাকে বলে, তুমি এদের কথা না শুনলে তোমার সাথেও এরা এরকম করবে। আবার বিড়ালের আওয়াজ শুনে ললিতা একা একা হাসে আর বলে, এরা থামবে না, চলতেই থাকবে।
আমার মীরা, না জানি তার কি অবস্থা করেছে ওরা। আমি কাউকে ছাড়বো না। সারাঙ্গাপানি, রমনা, আমি সবাইকে মেরে ফেলবো। মীরা এভাবে রক্ত এনে সারাঙ্গাপানিকে দেয় আর সেখানেই বমি করে। প্রতি মাসে ডাক্তার মীরাকে ইঞ্জেকশন দেয় আর লিখে রাখে। ডাক্তার আনন্দকে বলে প্রতি মাসে একটি করে ইঞ্জেকশন দিতে হবে, তাহলে তোমাদের কাজের সমস্যা হবে না। সারাঙ্গাপানি ডাক্তারকে টাকা দেয় আর বলে আগামী 2 বছর যেন ওর পিরিয়ড না হয়। ডাক্তার বলে 2 বছর এভাবে চললে মেয়ের অবস্থা আরো বেশি খারাপ হতে পারে। এসব জানাজানি হলে আমার কত বছরের জেল হতে পারে আমি নিজেও জানি না। আনন্দ বলে আপনি আপনার কাজ করে যান। ললিতা বসে বসে সব শুনে আর হাসে। আনন্দ সারাঙ্গাপানিকে বলে বেঙ্গালুর পার্টির সাথে মিটিং সেট করো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। সারাঙ্গাপানি তার ক্লায়েন্টকে বলে বিড়ালের গর্ভজল অনেক শক্তিশালী, এটি শত বর্ষ ধরেই চলে আসছে। এটা যে হাসিল করতে পারবে তার সম্পদ অনেক বৃদ্ধি পাবে। এর শক্তির কোনো সীমা নেই। এ বিড়ালের গর্ভজল যার কাছে থাকবে সে জীবনভর টাকা, ক্ষমতা, অধিকার সব তার দখলে থাকবে। কিন্তু এ জল জোগাড় করা এত সহজ না। এ জল জোগাড় করার পদ্ধতি আমাদের শাস্ত্রে লেখা আছে। বিড়ালের প্রসবের পর এক নাবালিকা মেয়ে এই গর্ভজল মাটির হাঁড়িতে ভরে তারপর কাচুরি পূজা করা। সাধক এই হাঁড়ি নিয়ে এক বিন্দু জল না ফেলে পেছনে না তাকিয়ে ঘরের দক্ষিণ কোণে পুঁতে ওর উপর মরুভূমির ক্যাকটাসের গাছ লাগাতে হবে। আস্তে আস্তে ওই গাছ যত বাড়বে ওই লোকেরও তত উন্নতি হবে, টাকা তত বাড়তে থাকবে। ক্লায়েন্ট বলে কি করে আমি আপনাদের ওপর বিশ্বাস করব? ক্লায়েন্ট টাকা দিলে সারাঙ্গাপানি বলে যখন বিড়াল বাচ্চা প্রসব শুরু করবে আমি কল দিব, আপনি আসলে নিজের চোখেই দেখতে পাবেন। আবার আরেকটি বিড়াল এনে তারা একই কাজ করে আর বিড়ালগুলোকে বাড়ির পাশে পুঁতে রাখে। রক্তের হাঁড়িগুলো ক্লায়েন্টকে দিয়ে দেয়। মীরার শরীর ধীরে ধীরে খুব খারাপ হয়ে যায়। বিড়ালের আওয়াজ তার কানে ভেসে আসে। সে খুব ভয় পায় আর কাঁদতে থাকে। একদিন আনন্দ মীরার কাছে এসে বলে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, রমনাকে জ্বালাতন করো না, মায়ের ঘরে যেও না। মীরা মাথা নাড়ায়। তখন আনন্দ বলে তোমার জন্য কিছু নিয়ে আসবো? আমি স্কুলে যেতে চাই। আনন্দ বলে ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমি স্কুলে যাবে, চিন্তা করো না। মীরা বলে তুমি সত্যি বলছো? আনন্দ বলে হ্যাঁ। আনন্দ এসে মীরাকে বলে রমনা কোথায়? মীরা বলে আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম। আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখি রমনা সেখানে নেই। সারাঙ্গাপানি বলে রমনার মনে লোভ হয়েছে নাকি? আনন্দ কথা শুনে তার ঘরে যায়। আলমারি খুলে টাকা চেক করে দেখে ঠিক আছে কিনা। দেখে সব ঠিক আছে। সারাঙ্গাপানি আনন্দকে বলে আমি রমনাকে ফোন দিয়েছি কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছে। দরজায় কলিং বেল বাজলে আনন্দ দরজা খুলে দেখে এক লোক এক নাবালিকাকে নিয়ে এসেছে। আনন্দ বাচ্চাটিকে নিয়ে শয়তানের পুজো করতে যায়। আর এদিকে হানি মীরাকে বলে আমরা মায়ের সাথে কথা বলবো, মাকে নিয়ে দূরে চলে যাব। মীরা বলে বাবা যদি চলে আসে তখন কি করব আমরা? হানি বলে বাবার আসতে অনেক দেরি আছে, পূজা না করে আসবে না, মায়ের সাথে আমাদের কথা বলতে হবে। মা তো দেয়ালের সঙ্গে কথা বলে, মাকে দেখলে আমার খুব ভয় লাগে। আমরা মায়ের কাছে গেলে অবশ্যই মা আমাদের সঙ্গে কথা বলবে। ললিতা একা একা বলতে থাকে আরেকটি নিষ্পাপ শিশুকে নিয়ে এসেছে। মীরা তার মায়ের কাছে গেলে তার মা মীরাকে দেখে খুব খুশি হয়। মীরা বলে মা চলো না আমরা অনেক দূরে চলে যাই, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। হানি বলে বাবা বেঁচে থাকলে এ কাজ কখনোই বন্ধ হবে না, যে কোনো মেয়েকে দিয়েই এ কাজ করবে। মীরা বলে তাহলে আমরা এখন কি করব? ললিতা বলে মীরা তুমি কার সঙ্গে কথা বলছো? মা, হানি বলছে বাবা বেঁচে থাকলে আমরা এখান থেকে বের হতে পারবো না। কে হানি? মীরা বলে হানি আমার বোন, একদম আমার মতোই দেখতে মা। ললিতা বলে ও আচ্ছা, তুমি প্রতিদিন ওর সঙ্গে কথা বলো? আর এসব কবে থেকে শুরু হলো? প্রথম বিড়ালের মৃত্যুর পর থেকেই হানিকে আমি দেখতে পাই। এখন আমরা বাবার কি করব মা? আমি জানি না কি করব। আমি তোমাকে একটি সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এসব হয়ে যাবে। মীরা কাঁদতে কাঁদতে তার মাকে বলে ডাক্তার রোজ আমায় ইঞ্জেকশন দেয়, আমি ইঞ্জেকশনকে খুব ভয় পাই। মা আমি স্বপ্নে দেখি বিছানা নষ্ট করে দিয়েছি, আমি স্কুলে যেতে চাই মা। ললিতা মীরাকে জড়িয়ে ধরে বলে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আনন্দ বাচ্চাটিকে সাথে নিয়ে আবারও একটি বিড়াল নিয়ে আসে। বাচ্চাটিকে বিড়ালের সঙ্গে থাকতে দেয়। আর এদিকে মীরা ললিতার কথা মতো ফ্রিজ খুলে আনন্দর খাবার পানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। আনন্দ মদের সঙ্গে ঔষধ মিশানো পানি খেয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। তখন ললিতা, মীরা ও হানি ধীরে ধীরে আনন্দর কাছে আসে। ললিতা আনন্দর কাছে গিয়ে আনন্দকে ঘুমের ইঞ্জেকশন দেয়। মীরা ঘর খুলে মেয়েটিকে আর বিড়ালটিকে মুক্ত করে দেয়। ললিতা ও মীরা দুইজনে আনন্দকে টানতে টানতে পুজোর ঘরে নিয়ে এসে নির্মমভাবে খুন করে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। ললিতা তন্ত্র সাধনা সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। পরদিন সকালে পুলিশ আনন্দকে খুনের অপরাধে ললিতাকে গ্রেপ্তার করে এবং অনেক আজব সব জিনিস পায়।
যেখানে জীবজন্তুর কঙ্কালও পাওয়া যায়। কালো জাদুর অপরাধে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। ললিতাকে পুলিশ কাস্টডি থেকে চিকিৎসা করে। ডাক্তার ললিতাকে জিজ্ঞাসা করে, তোমার স্বামীর বন্ধু সারাঙ্গাপাণিকে গ্রেফতার করা হয়েছে, তুমি কি আনন্দকে খুন করেছ? ললিতা বলে, হ্যাঁ, আমি আনন্দকে খুন করেছি। কেন মেরেছ? আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। আনন্দর তন্ত্র সাধনায় বাধা দেওয়ার জন্য আমাকে রোজ মারত। আনন্দ আমার আর মীরার জীবন নরক করে তুলেছিল, তাই আনন্দকে মেরেছি। আমি সারাঙ্গাপাণি, রমনা সবাইকে মেরে ফেলবো। ডাক্তার রমনার কথা জিজ্ঞাসা করে। ললিতা বলে, সবার প্রথমে আমি রমনাকে মেরেছি। একদিন আচার্যজি আমার আর মীরার খোঁজে আসে। আচার্যজি রমনাকে ললিতার কথা জিজ্ঞেস করলে মীরা ঘর থেকে বেরিয়ে আসে। মীরাকে দেখে আচার্যজি বলে, আমি মীরার সাথে একটু কথা বলতে পারি? রমনা আচার্যজিকে মীরার সঙ্গে কথা বলতে দেয়। আচার্যজি ভিতরে এসে মীরাকে বলে, মীরা, তোমার এ অবস্থা কি করে হলো? আচার্যজি আনন্দের কথা জিজ্ঞেস করলে রমনা বলে, বাইরে গেছে আনন্দ, আমি ললিতার সঙ্গে একটু দেখা করতে চাই। রমনা ললিতার কাছে গিয়ে বলে, বাইরে আচার্যজি এসেছে, তোমার সাথে দেখা করতে চাই। রমনা ললিতাকে ইঞ্জেকশন দেয়, তারপর ললিতার পায়ের তালা খুলে দেয়। এ সুযোগে ললিতা শিকল দিয়ে রমনার গলা চেপে ধরে রমনাকে খুন করে। ললিতা মীরাকে ডাকতে থাকে। ঘরে মীরা আর আচার্যজি আসলে ললিতা সেই ইঞ্জেকশনের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। পুলিশ আচার্যজিকে জিজ্ঞেস করলে আচার্যজি বলে, আমি ললিতার জন্য কিছুই করতে পারিনি, সে আমার বোনের মতো, শুধু রমনার লাশটা পুঁতে দিয়েছিলাম। ললিতা বলে, আমি আনন্দর সাথে মীরাকে বাইরে যেতে দিয়ে ভুল করেছি, আমার ভুলের জন্য মীরার জীবনটা নষ্ট হয়ে গেল। ডাক্তার ললিতাকে বলে, মীরা কোথায় ললিতা? আমার মীরার আজ থেকে আর কষ্ট হবে না, মীরা আর যন্ত্রণায় ছটপট করে কাঁদবে না। এখন থেকে আমার মীরা আরামে ঘুমিয়ে থাকবে। আমার মেয়ে একজন ভালো মা বাবা চেয়েছিল, ওই শয়তানগুলো আমার মীরাকে রোজ হরমোনের ইঞ্জেকশন দিত, মীরাকে মেয়ে হয়ে বেঁচে থাকতে দেয়নি। মীরা খুব দুর্বল হয়ে পড়ে, আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হচ্ছিল। মীরা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাচ্ছিল, তাই আমি মীরাকে মুক্তি দিয়েছি। ললিতা মীরাকে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে দেখতে পারছিল না। ললিতা আনন্দর অত্যাচারে এতটাই দগ্ধ ছিল যে মীরাকে মারতেও সক্ষম হয়। মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।